এখানে একটা আপনারা জানেন যে গতকাল একটা ক্লাইমেট কোর্ট হয়ে গেছে, পরিবেশ আদালত। তিনি পরিবেশ আইনের একজন বিশেষজ্ঞ, জলবায়ু পরিবেশ, যে এবং এটা আমাদের দেশের জন্য একটা বড় বিষয়। তো এই বিষয়টা নিয়ে উনি কাজ করেন এবং এটার জন্য নিয়ে এসেছিলেন এবং আমরা অনেকটা কি বলে রদ দেখা কলা বেচা, মানে সেরকম এই সুযোগটাকে দিয়েছি। উনি অক্সফোর্ড ওনাকে নিয়ে এসছে, আমরা এই সুযোগে কাজ লাগাচ্ছি। তো এর পাশাপাশি আমার সঙ্গে আমাদের আইটি টিমের বিধান আছে যে আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা সবাই একেবারে কি বলা যায় অজ্ঞমূর্খ, দু একজন হয়তো আমাদের মধ্যে কেউ কেউ অভিজ্ঞ আছেন। তো বিধান আমাদের এবিসি রেডিওর কি বলে সিস্টেম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আমার মনে এই সমস্ত পদগুলো আমার মনে থাকে না। তো ওরা আমাদেরকে সহায়তা করছে এই ব্যাপারে। কষ্টকর, আমি কাউকে কাউকে চিনি, কাউকে কাউকে চিনি না। তো আমার পাশেই আছে, এখানে কামরুল আছে, ও আছে একটা সংবাদপত্রে, মূলত স্পোর্টস জার্নালিস্ট। একই সঙ্গে সে চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখে। আর আমাদের একজন স্বেচ্ছাসেবক আমাদের সঙ্গে আছে সুরেন্দ্রনা হক। কি বলে, সে এখন এমবিএ করবে বলে চাকরি ছেড়ে দিয়েছে এবং আমাদের একজন স্বেচ্ছাসেবক এবং অনেক আগে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, মাইলিন বিশ্বাস তো এখনো পড়াশোনা করছে, ও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আমাদের সঙ্গে আছে সাইদা ইসলাম মিতা, এবিসি রেডিওর আমাদের একজন স্টাফ রিপোর্টার এবং তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং করছেন, সেই জন্য আমরা তাকে এই ওয়ার্কশপে রেখেছি। তো উনি কালের কণ্ঠে আছেন মুর্শিদ নোমান, উনি হচ্ছেন এবিসি রেডিওর চিফ রিপোর্টার এবং তারপরে আছেন সেলিম। আপনি কি করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আচ্ছা, সেলিম আছেন আমাদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আছেন আমাদের গোলাম ফারুক, চিফ প্রডিউসার এবিসি রেডিওর, উনি প্রোগ্রাম মূলত আমাদের যে অনুষ্ঠান বিভাগটা উনি দেখাশোনা করেন। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওয়ার্কশপে থাকার জন্য। আজকে রাশেদ, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কোন বিষয়ে যেন সরি আচ্ছা লোক প্রশাসনে, ও আমাদের একজন স্বেচ্ছাসেবক। আছে রেজাউল করিম সুমন, শিক্ষক, মানে কি বলে চারুকলার শিক্ষক, ভিজিও। আচ্ছা, বাড়ি ভিজিও, উনি বেসরকারি সংস্থায় কাজ করছেন। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশা করছি। ফরাদ জামান পলাশ, উনি আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, নাটকের মানুষ, মঞ্চ। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, সুমনের সঙ্গে। আচ্ছা, সুমনের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতা করেন। আছেন সোহেল, আছেন আমাদের সঙ্গে, উনি এটিএন বাংলার একটা বাহিনী সেকশনে আছেন। উনি আমাদের সুমনের বন্ধু এবং আমাদের সঙ্গে কাজ করছেন। তারপর আচ্ছা, ঘটনাচক্রে উনি এখন দেশে থাকায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। আচ্ছা, সাইদুজ্জামান, উনি ব্যবসা করেন এবং আমাদের সঙ্গে আছেন সরি এস রহমান। আরো আচ্ছা, আপনি ইউকেতে আছেন। আচ্ছা, উনিও ঢাকায় থাকার সুযোগে, এস রহমান মূলত যুক্তরাজ্য প্রবাসী, ঢাকায় থাকার সুযোগে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আচ্ছা, আমরা জানি আনসার আহমদুল্লাহ নাম আমরা জানি, উনি বেশ অ্যাক্টিভিস্ট এবং নানাভাবেই আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকদিন ধরে। উনিও ঢাকায় থাকার সুযোগে
আমার মনে হয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, ও একই কনফারেন্স আপনি এসছেন। আচ্ছা, লিখিত আছেন উনি। আপনি একটু বাংলা পত্রিকার সঙ্গে না ছিলেন? আচ্ছা, উনি একটা বাংলা পত্রিকার সঙ্গে ছিলেন, উনি দেশে এসছেন এবং এই ওয়ার্কশপে যোগ দেওয়ার সুযোগ নিয়েছেন। তো আমার মনে হয় আমরা পরিচিতি পর্বটা এখানে হয়ে গেল। বাইরে কারা কারা আমাদের সঙ্গে আছেন যদি একটু জানান দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আরিফ তো আছেন আমি জানি, আর বাকিরা? রায়হান আছেন? আরিফ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছি রায়হান ভাই আছেন, আরিফ রহমান নামে একজন আছেন যিনি আমাদের গুগল ম্যাপের ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছিলেন, আর সাফরানা আছেন। আমি অন্য সবাইকে আপডেট দিয়েছিলাম কিন্তু সবাই মনে হয় না এখনো জয়েন করার তার সুযোগ হয়ে উঠেছে। তো আমরা আস্তে আস্তে দেখবো সবাই জয়েন করছেন। বাইরে থেকে আমরা পাঁচজন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা জিয়া ভাইয়ের কাছে চলে যাই। জিয়া ভাইয়ের কাছে একটা হলো যে আমরা জিয়া ভাই আসলে শুনতে চেয়েছিলেন যে ওনাকে যদি কিছু প্রশ্ন আগে থেকে দেওয়া হতো তাহলে ওনার জন্য আলোচনা করতে সুবিধা হতো। তো আমাদের খুবই অল্প কিছু প্রশ্ন আমরা পেয়েছিলাম, দুটো প্রশ্ন মূলত পেয়েছিলাম কবিরাজ ওর কাছ থেকে। তো এর বাইরেও আমি কিছু ব্লগ থেকে বিশেষ করে গত সাম্প্রতিক সময়ে যে একটা বিএনপি জামাত ধরনের একটা কি বলে একটা সিনিয়র হয়েছিল হিউম্যান রাইটস কি বাংলাদেশ পার্সপেক্টিভ, স্টিভেন এসেছিলেন একটা ব্লগ থেকে, আমি সেখান থেকে তাদের প্রশ্নগুলো নিয়ে কথা বললে আমাদের জন্য হয়তো কাজ করতে সুবিধা হবে। আমি জিয়া ভাইকে দিচ্ছি, জিয়া ভাই শুরু করুন, তারপরে বাকিটা আমরা আলোচনা করতে করতে এগোবো। আমার মনে হয় যে এই প্রশ্নগুলো ছাড়াও আসলে এখানে যারা আছেন তাদের প্রশ্নটা দিয়ে আমরা আসলে প্রথমে শুরু করতে পারি। এখানে আমি আসলে কোন বক্তব্য রাখাটা খুব কঠিন, কারণ আমরা আমাদের সময় কম এবং আমরা সরাসরি আপনাদের মনের ভেতরে এই সংক্রান্ত বিষয় অর্থাৎ আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংক্রান্ত অথবা একাত্তর সংক্রান্ত মোটামুটি আইনি এরিয়াতে যেসব প্রশ্ন আছে তার সাথে কিছু রাজনীতি এবং অন্যান্য কিছু স্বাভাবিকভাবে আসতে পারে। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আছে আপনারা যদি একটা দুটো করে করেন আমরা কিন্তু সেগুলোকে নিয়ে আলোচনা করতে পারি। যদি আমি এখানে দেখছি যে উনি মোটামুটি বিশাল সংখ্যক একটা প্রশ্ন ও জোগাড় করে রেখেছেন, তো এগুলো থেকে যেখানে সেগুলো আসবে এখানে কিছু কিছু ফানি প্রশ্ন অলরেডি আমার চোখে পড়ে গেছে। তো ইন্টারেস্টে আমি এটা দিয়ে প্রথমটা শুরু করি, সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি এই স্টিভেন কিউসি যিনি কুইন কাউন্সিল হন, সিনিয়র লয়ার একজন সাধারণত ইউকে এর আইনে, তার একটা স্টেটমেন্ট হচ্ছে যে বিচারক হতে হবে উভয় পক্ষের সম্মতি দিয়ে। মানে এটা কোয়াইট ফানি ব্যাপার যে আমরা যখন হাইকোর্টে যাই তখন আমরা একটা জাজের কাছে যাই, দুই পক্ষ রাজি আছে কিনা সেটার খুব একটা সুযোগ থাকে না, কারণ হাইকোর্টের জাজকে শপথ দেন, এই শপথের ভিত্তিতে তারা কনস্টিটিউশন এবং আইন অনুযায়ী বিচার করার তারা শপথ নেন। এখানে আমি পছন্দ করি না আপনাকে এখানে দুই পক্ষকে পছন্দ করে তারপরে রাজি হওয়া যে না আপনি আমার বিচারক হতে পারেন, এই ধরনের কোন কেন যে সাজেশন এগুলো দিচ্ছে এই ধরনের লোকেরা আমরা কিছুই আসলে বুঝি না। বাট হ্যান্ডেলে সেটা আসলে অনেক কিছু আমরা যেরকম রিজেক্ট করতে পারি। এটা আমার কাছে রিয়েলি ফানি লাগবে, একটা সিনিয়র লয়ার, সেটা তার দেশেও সম্ভব হয় না, মানে ফরগেট অ্যাবাউট আমার দেশ। ইউকেতেও আপনি ইউ ক্যানট চুজ ইউর জাজ হচ্ছে যে হাইকোর্টের জাজ, সিনিয়র জাজ, তাকে তো জাজই তাকে গভর্নমেন্ট একটা প্রসেসের মাধ্যমে সেই প্রসেস নিয়ে আপনি প্রশ্ন উঠাতে পারেন, কিন্তু একবার যখন জাজ অ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে সে ঠিক কনস্টিটিউশনাল ল অনুযায়ী তার কাজ করার কথা এবং আমরা মনে করি সেটা করবে। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের হাইয়েস্ট কোর্টের
জাজকে দিয়েছি আইসিটিতে, অর্থাৎ এখানে 3 জন জাজ আছেন, যার ভিতরে 2 জন সরাসরি হাইকোর্টের জাজ, মানে হাইকোর্টের তারা সিটিং জাজ ছিলেন, তাদেরকে আইসিটিতে নিয়ে আসা হয়েছে। আর একজন হচ্ছেন সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, যিনি অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু কনস্টিটিউশন অনুযায়ী হাইকোর্টের জাজ হতে পারেন। তার মানে আমরা ঠিক এই ধরনের 3 জন জাজকে দিয়েছি। এখন আপনি যদি আমাদের জাজ এবং বিচার ব্যবস্থা সম্পর্কে একটা নিচু ধারণা থাকে, তো সেটা তো আমাদের কিছু করা থাকে না আর কি সেখানে। কিন্তু বাংলাদেশের তারা বিচারক ছিলেন। আমরা যদি একটা আর্মি অফিসারকে দিতাম, বা আমরা যদি একটা সিভিল সার্ভেন্টকে দিতাম, বা আমরা যদি একটা অন্য কাউরে বিচারক বানিয়ে দিতাম, তাহলে ডেফিনেটলি আপনি প্রশ্ন উঠাতে পারতেন। এক্ষেত্রে করা হয়েছে যে 2 জন সিটিং জাজকে দেওয়া হয়েছে, আর একজন সিটিং ডিস্ট্রিক্ট জাজকে দেওয়া হয়েছে, যে সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, অলমোস্ট তার স্টেটাস হচ্ছে ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট জাজ। এদেরকে নিয়ে আসলে প্রশ্ন উঠানোর কোন সুযোগ নেই আইনত। এখন বাংলাদেশের অনেকে বলে যে আপনি এই জাজ হচ্ছে বিএনপির জাজ, এই আওয়ামী লীগের জাজ, বা এইটা এই জাজের, সেটা আপনি প্রশ্ন উঠাতেই পারেন, কিন্তু বিচার কিন্তু তারাই করবে, যেই জাজই হোক না কেন, যেই সরকারের আমলে অ্যাপয়েন্টেড জাজ হোক না কেন, আপনার সমস্যা হলে এই জাজরাই আপনার বিচার করবে। আইন অনুযায়ী এর বাইরে বেটার জিনিস আপনি পাবেন না, বেটার আপনার কোনো জায়গা নেই যেখানে আপনি যেতে পারবেন। তো কাজে এইটা ঠিক না। বাট এনিওয়ে, এখন আপনারা শুরু করেন আপনাদের প্রশ্ন দিয়েছি। আপনি ধরেন আমাদের এই ট্রাইব্যুনাল শুরু হওয়ার আগে থেকে আমরা যারা কাজ করছিলাম, আপনার কি মনে হয় যে আমাদের আমি যদি আপনার জায়গা থেকে, আপনার কি মনে হয় আপনার যে ধরনের চিন্তা ছিল পরিকল্পনার ধারে কাছে আছে বর্তমান ট্রাইব্যুনালের মুভমেন্ট আছে? আচ্ছা, একটু ব্যাপারে হচ্ছে গত 2-3 দিনের আগে বললেন স্বাধীন মালিক সাহেবও একটা কথা এই আমরা না বিচার ব্যবস্থাটাকে এখনো প্রোটেক্ট করে রাখি। আমরা মনে করি ভুক্তি যাই ভেতরে থাকবো, এই গতিতে আগালে বা এই পদ্ধতিতে আগালে কি আমরা আদৌ এই বিচার করে আপনার কি মনে হচ্ছে? আপনি কি প্রশ্নটা শোনা গেছে ওখান থেকে? হ্যালো, আপনি কি প্রশ্নটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শুনেছেন? আচ্ছা, প্রশ্নটা শুনেছেন। আসলে আমাদের প্রত্যেকের কিন্তু প্রত্যাশা ভিন্ন ভিন্ন, তাই আমরা কিন্তু বলতে পারবো না যে আমার প্রত্যাশার সাথে আপনার প্রত্যাশা কিন্তু মিলবে না। তো কাজেই আমার প্রত্যাশাটা ছিল তো যে সেই 63 সালে বিচার হওয়ার কথা। আমার প্রত্যাশাটা ছিল যেটা, সেটা হচ্ছে প্রতিটা সরকারের দায়িত্ব ছিল এই বিচার করা। হ্যাঁ, এটা ছিল আমার প্রত্যাশাটা। কারণ হচ্ছে কিন্তু বিচার করার দায়িত্ব সরকারের, এবং বিচার করা হবে আইন অনুযায়ী। এটা আপনার এ সরকার আর বি সরকার, এর ভিত্তিতে কিন্তু বিচার হওয়ার কথা না। আমরা যদি আইনের শাসনে বিশ্বাস করি, তাহলে বিচার হতে হবে, অপরাধ হলে বিচার হতে হবে। কে সরকারে আছে, ক্ষমতায় কে আছে, এটা কিন্তু দেখার কথা না। আমরা কিন্তু দেখছি আনফরচুনেটলি সেটাই হচ্ছে, এবং যে কারণে আমাদের যে মোটামুটি দুরবস্থা, তার পেছনে কিন্তু এই ঘটনাগুলো দায়ী। দেখা যাচ্ছে যে একটা সরকার আসলে একটা ঘটনার বিচার হয়, আর একটা সরকার আসলে সেই ঘটনার বিচার হয় না, অথবা বিচারটা থেমে যায়, অথবা বিচারটা উল্টো দিকে ঘুরে যায়। সেই কনটেক্সটে বিচারটা যে শুরু হয়েছে, এবং এর পেছনে যে পরিমাণ ক্যাম্পেইন হয়েছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, ওনাদের মতো লোকেরা 20 বছর ধরে এটার পিছনে ইউরোপে মানে কনসিস্টেন্টলি ক্যাম্পেইন করে যাচ্ছে। তার প্রেক্ষিতে যে মানে এবারে যে ইলেকশনের যে ফলাফল, তার একটা বৃহদাংশ সবাই বলছে যে 71-এর বিচার কিন্তু দিয়েছে রেস্ট অফ দ্য ভোটার্সদেরকে, রেস্ট অফ দ্য কান্ট্রিকে, যে তোমরা যেটা পারো না, এটা কিন্তু ইটস টাইম দ্যাট ইউ রিজলভ ইট। এবং সেই প্রেক্ষিতে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এবং সেই মোমেন্টামের প্রেক্ষিতে একটা প্রসেস শুরু হয়েছে, এবং দেখা যাচ্ছে কিন্তু একটা ট্রাইব্যুনাল হয়েছে, এবং ট্রাইব্যুনালে যা যা কিছু লাগে সবই কিন্তু বসানো হয়েছে। ওই সেন্সে আমি আসলে অনেক বেশি হ্যাপি যে অ্যাটলিস্ট একটা প্রসেস আছে। এখন হচ্ছে যে কত তাড়াতাড়ি হচ্ছে বা কি গতিতে আগাচ্ছে, এটা কি হেঁটে হেঁটে আগাচ্ছে নাকি এটা হাই স্পিড গতিতে যাওয়া উচিত, এটা কিন্তু আসলে এগেইন খুব সাবজেক্টিভ। এবং আমি পলিটিক্যাল রিয়ালিটি সম্পর্কে আমি খুবই সচেতন যে যদি এই সরকারের 3 বছর ক্ষমতায় থাকার কথা, এরপরে যদি রিইলেক্টেড হয় তাহলে তো কোনো কথা নাই, আর যদি না রিইলেক্টেড হয়
তাহলে কিভাবে সেটা কিন্তু কেউই আসলে 100% এখন নিশ্চিত করে বলতে পারে না, বা তারপরে আমরা কাউন্টার করতে পারি কি হতে পারে। তো ওই সেন্সে আবার হারি করার যেরকম দরকার আছে, ওই একইভাবে কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে যে ইউ মাস্ট গেট ইট রাইট। আরেকটা কথা খুব বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ধরনের আইন আমাদের দেশের আইনের স্কুলে পড়ানো হয় না। এই ধরনের কোনো কেস বাংলাদেশে হয় নাই বাংলাদেশের ইতিহাসে। আমাদের লয়াররা অ্যাবসলিউটলি আনফ্যামিলিয়ার উইথ দিস, মানে এই প্রসেস অ্যান্ড ল। জাজেসরা মানে চার্জ দিয়েও কোনোদিন মানে তাদের এক্সপোজার হয় নাই, তারা কোনোদিন ডিল করেন নাই। ইভেন 1973 একটা যে ছিল আপ আনটিল ভেরি রিসেন্টলি কোনো মানুষ জানতো না এবং পড়তো না, এটা কেউ দেখেও নাই। মানে একদম যখন ইনফ্যাক্ট আমাকে একজন যিনি কাজ করছেন আইসিটিতে, উনি বলেছেন যে আমি আইসিটিতে আসার পরে আইনটা আমার হাতে আসছে। তো আমি এক্সপেক্ট করি না যে তারা আসলে খুব দ্রুত কিছু করতে পারবে। আমি জানি যে তারা কি ধরনের বিপদে আছে, সে কারণে আমাদের সহযোগিতার প্রশ্ন আসতেছে যে আমরা যারা একটু একটু খোঁজ খবর রাখি, তারা জানি যে তারা কি পরিমাণ সমস্যার মধ্যে পড়তে পারে, এবং সেই জিনিসটা আমরা যতটুকু সম্ভব ইনফর্মালি জানিয়ে দিয়েছি। মানে যাদেরকে জানানো দরকার, আপনারা আগে চিন্তা করে নেন আর কি, যে কোন রাস্তা দিয়ে যাবেন, প্রতিটা স্টেপে আপনার কি কি বাধা আসবে এবং সেই বাধাগুলোকে আপনি কিভাবে ওভারকাম করবেন। এখনো পর্যন্ত আমি মনে করি না সেটা হলো, আমি অলরেডি দেখছি যে অনেক গ্রুপ, অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল কিন্তু তারা অলরেডি তাদের কনসার্ন গুলো এক্সপ্রেস করা শুরু করেছে। আমি মনে করি যে এখনো পর্যন্ত বিচার করার, মানে ট্রাইব্যুনালকে বিচার করার সময় বোধহয় আসে নাই। এর মধ্যে কারণ যেটা সেটা হলো যে তাদের কিছু কিছু অ্যাক্টিভিটি আমরা সবগুলো অ্যাপ্রুভ করি। হ্যাঁ, যেমন ধরেন কি যে তারা ইজিলি তাদের ভিতরে কোঅর্ডিনেশন বাড়াতে পারে, তারা ইজিলি টেলিভিশনের ক্যামেরাটাকে অ্যাভয়েড করতে পারে, অথবা টেলিভিশনের ক্যামেরারই উচিত হবে যে তাদেরকে ফলো না করা। যদি তাদেরকে ইনভাইটও করে টেলিভিশনের ক্যামেরার উচিত হবে যে ওখানে না যাওয়া, বিকজ তারা একটা ইনভেস্টিগেশন প্রসেসের সাথে জড়িত আছে। নিউজ যারা করেন না, তাদেরকে একটা বিশেষ দায়িত্ব আছে যে এই জিনিসটাকে কিন্তু মনে রাখা, এটা একটা অনগোয়িং ইনভেস্টিগেশনকে আপনি কিন্তু এইভাবে রিপোর্টিং করাটা ঠিক না ফ্রম দ্য রিপোর্টার্স পার্সপেক্টিভ। আর ইনভেস্টিগেটরদের দায়িত্ব হচ্ছে যে সেই যে ইনভেস্টিগেট করতেছে এটা পৃথিবীর কারো জানার কথা না। ইনভেস্টিগেট করবে যেভাবে অন্যান্য ইনভেস্টিগেশন হচ্ছে। প্লিজ, আমি যেটা এই বিগত এই ট্রাইব্যুনাল গঠনের পর যে অ্যাক্টিভিটি আপনার কথা করে ইনভেস্টিগেশন হচ্ছে, এবং আমাদের মিডিয়া এইটা প্রতিদিন ফলো করে, ছবি দেখা এবং ইনভেস্টিগেট করার জন্য রিপোর্ট ছাপা হয়। এতে মনে হয় যে তদন্তকারী দল একটা জায়গায় গেল, কিছু ছবি উঠলো এবং তারপর দিন এটা নিয়ে একটা খবর ছাপা হলো। এইটা লালু ভাইয়ের সাথে লালু ভাইয়ের এই কথাই বলছিলেন যে পরশুদিন আমরা কথা বলছিলাম যে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে ওই প্রশ্নই উঠবে যে এত তাড়াতাড়ি যে তদন্ত দল একটা ডিস্ট্রিক্টে গেল, পরের দিন দেখা গেল খবর বেরোচ্ছে আরেক ডিস্ট্রিক্টে চলে গেছে, পরের দিন আরেক ডিস্ট্রিক্টে চলে গেছে, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, একটা জায়গায় যে আত্মহত্যা এইগুলো পরে আরো সেটাই আমি বলছি। এখানে আমি দেখি মানে দুজনেরই দায়িত্ব আছে আসলে। হ্যাঁ, যে আমি ডেফিনেটলি শিওর যে ইনভেস্টিগেটরের পক্ষ থেকে সামহাও কমিউনিকেট করা হচ্ছে, বা মিডিয়ার পক্ষ থেকে ইনভেস্টিগেটরের সাথে যোগাযোগ করা হচ্ছে যে ভাই আপনি কখন কোথায় যাচ্ছেন, যেভাবে হোক না কেন একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, এবং সেই কমিউনিকেশনটা দুজনের পক্ষ থেকেই হওয়া উচিত না কিন্তু। এবং আমি মনে করি যে এই ব্যাপারে যদি তারা অনেক বেশি কেয়ারফুল থাকে নাকি, মানে এখানে শুধু এগুলো জড়িত না, কিন্তু সে কি পরিমাণ এভিডেন্স পাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এভিডেন্স আসলে অনেক থাকতে পারে, আপনি একদিনের ভিতরে কিন্তু যথেষ্ট এভিডেন্স কালেক্ট করতেও পারেন। আমি এতটাকে ধরে দিচ্ছি, আমি দেখছি টিভিতে আপনি যারা স্টেটমেন্ট দিতেছে অর্থাৎ যারা পটেনশিয়ালি উইটনেস, তাদের এগুলোকে এখানে লেখা হচ্ছে, তাদের নাম ঠিকানা বলা হচ্ছে, তাদের আলাদা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এখন তো আমি এই লোকটারে আমি তো তার বিপদে ফেলে দিতেছি, সে পটেনশিয়ালি তার লাইফ অ্যান্ড লিম্ব ইজ আন্ডার ডেঞ্জার, তো তার সাথে বিপদ হতে পারে না। সরকার বদল হয়ে গেল, সেটা যেভাবেই হোক না কেন সরকার বদল হওয়ার আগেও বিপদ হতে পারে, আগেও ধরেন উইটনেসকে আমাদের দেশে ফানি হচ্ছে যে আমাদের দেশে উইটনেস প্রোটেকশনের কোনো আইন নাই। সরকার বারবার বলতেছে যে আমরা একটা আইন করবো। আমরা আশা করি যে এই প্রসেসের ভেতরে সরকার হয়তো আইন করবে একটা,
কারণ সে যে কি আইন করবে সেটাও আমরা জানি না, এবং সেটা কতটুকু উইটনেসকে প্রোটেক্ট করবে সেটাও আমরা জানি না। তো কাজে উইটনেস প্রোটেকশন আইনটা খুবই জরুরি ছিল, কিন্তু অন্তত পক্ষে উইটনেস প্রোটেকশন আইন না থেকেও আমরা কিন্তু অন্তত পক্ষে উইটনেসদেরকে প্রোটেক্ট করতে পারি তাদের সাথে কোয়াইটলি কথা বলে, তাদের সাথে ইনভেস্টিগেটরে গিয়ে একেবারে মানে কারোর সাথে কথা না জানিয়ে, অ্যাটলিস্ট মিডিয়াতে না জানিয়ে কথা বলে গেলে তাহলে কিন্তু উইটনেসদের কিছুটুকু প্রোটেকশন আমরা দিতে পারি, মানে এটা এই প্রক্রিয়াতে আর কি। তো কাজে ওইটা আপনার প্রশ্ন আসতে পারে যে কি পরিমাণ এভিডেন্স হচ্ছে না হচ্ছে, শুধুমাত্র সেই এভিডেন্সটা ছাড়াও কিন্তু আরো বহু এভিডেন্স তাদের হাতে আসতে পারে বলে আমি ধরে নিচ্ছি। সেটা আমার কাছে খুব বড় কনসার্ন যে তারা একটা পার্টিকুলার জায়গাতে কতক্ষণ থাকলো। আমার মেইন কনসার্নটা হচ্ছে যেটা, সেটা হলো যে এই প্রসেসটা ঠিক হচ্ছে না। পাবলিক মানে টেলিভিশনের ক্যামেরার সামনে এই ধরনের তদন্ত ঠিক হয় না। আপনি গরমের মধ্যে ছুটছুট করে গ্রামের মানে গণকবরের পাশে দাঁড়িয়ে থাকেন, এটা ঠিক খুব একটা মানে এটা সুন্দর হচ্ছে না আসলে। হ্যাঁ, আমি যদি একটু অ্যাড করি ভাই, যে আমরা সাম্প্রতিক সময় যেটা দেখছি যে বিশেষ করে কিছু পত্রিকাতে এরকম প্রতিবেদনে ছাপা হচ্ছে যে তদন্তকারী দল কি বলে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদের নিয়ে তদন্ত করছে। মানে ধরেন পিরোজপুর প্রতিনিধি, ওদের পিরোজপুর প্রতিনিধি পাঠানো, কিংবা টাঙ্গাইল প্রতিনিধি পাঠাচ্ছে। এবং আসলে মানে এটা অনেক সময় মানে এটা মানে আমাদের জন্য এটা বুমেরাং হয়ে যাচ্ছে কিনা, আমরা যেমন মুক্তিযুদ্ধের পক্ষে। আমি এটা ঠিক যে অবশ্যই তদন্ত করতে গেলে মুক্তিযোদ্ধারা আসবে, কারণ মুক্তিযোদ্ধারা তো জড়িত ছিল মুক্তিযুদ্ধে, তাই না? তাদের সাক্ষ্য প্রমাণ তো একটা ব্যাপার। বা যে লোকটা ভিক্টিম হয়, ৭১ ভিক্টিম হয়, বড় অংশই আওয়ামী লীগ করে, এটাও তো অস্বীকার করার উপায় নেই। যেমন যে এটাও অস্বীকার করার উপায় নেই যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের বড় অংশই জামাত ইসলাম। মানে ওরা যখন বলে যে জামাতকে টার্গেট করা হচ্ছে, আসলে তো জামাতকে টার্গেট করা হচ্ছে, কারণ বড় অংশটাই জামাতে আছে, মানে স্বাধীনতা বিরোধীদের। সেই অংশে সেই কারণে জামাতের লোকজন বেশি অ্যাক্টিভ হচ্ছে, মনে হচ্ছে জামাতকে টার্গেট করা হচ্ছে। আসলে তো তা না, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। কারণ হচ্ছে যে এই ব্যাপারে আসলে কেয়ারফুল হওয়া উচিত, কিন্তু আমরা চেষ্টা করছি মেসেজটাকে কোয়ালিটি দিতে, এবং আমরা দুইটা ওই আসছে আপনার মেসেজটা পাঠানো। যারা লিখছেন পত্র পত্রিকাতে বা যেসব অর্গানাইজেশন আসলে এই কথাটা স্পষ্ট করে পাবলিকলি বলছেন, বেশিরভাগেরই প্রত্যেকেরই কিন্তু একটা ডাইরেক্ট অ্যাক্সেস আছে যারা এই মানে কি প্লেয়ার এখানে, তাদের সাথে কিন্তু তারা সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা তাদের আছে। এবং আমি মনে করি যে এখনো পর্যন্ত আমাদের যত অ্যাক্টিভিজম হবে সেটা হচ্ছে মানে সহযোগিতা করার জন্য এবং কোয়াইটলি হতে হবে। আমি এখনো পর্যন্ত মনে করি না যে এই আইসিটি এমন কোন বিশাল ভুল করেছে যেটাতে আমরা তাকে এখনই বিচার করে ফেলবো এবং বলবো যে এটা কিছু হচ্ছে না। এবং যেসব কনসার্ন আমাদের আছে সে কোয়াইটলি আপনার আর্টিকেল লিখে জানালে হলো একটা রাস্তা, এই রাস্তাটা হবে তখনই যখন দেখা যাবে কি যে আর কোনো উপায় থাকছে না আর কি। বাট আমি মনে করি না যে এখনো পর্যন্ত আর কোনো উপায় নাই টাইপের স্টেজে আমরা গেছি। হ্যাঁ, আপনি মানে সবাই আমরা সবাইকে জানি এখানে আমাদের এখানে যে কারণে আজকেও বলছি এক জায়গাতে যে আমরা 160 মিলিয়ন হতে পারি মানুষ, কিন্তু আসলে দেশটা খুবই ছোট দেশ আর কি। তো কাজে এখানে আমাদের যারা বিশেষ করে যারা লিখছেন, বিশেষ করে যারা যেসব অর্গানাইজেশন থেকে অলরেডি কনসার্ন এক্সপ্রেস করা হচ্ছে, এদের প্রত্যেকেরই অ্যাক্সেস আছে ট্রাইব্যুনালের সাথে, মানে আইন মন্ত্রণালয়ের সাথে, গভর্নমেন্টের বিভিন্ন অফিসের সাথে। তো তারা তাদের কনসার্নটা আসলে প্রাইভেটলি জানালে ট্রাইব্যুনালের জন্য ভালো হয়, এবং মানুষ যারা আছে তারা আসলে অনেক বেশি কম কনফিউজ হয় আর কি। এখনই যদি আমার জনসমর্থন কমে যায় যে আসলে কিছু হচ্ছে না, তো তাহলে তো এই প্রসেস থেকে হেল্প করা এটা একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। যখনই কেউ আপনাদেরকে কিছু একটা বলে তাহলে চেষ্টা করতে হবে যে তাদেরকে এই মেসেজটা দিতে, কিন্তু এই মেসেজটা দিতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল, মানে কোয়াইটলি এবং মানে এ ধরনের পাবলিক ফোরামে না গিয়ে। হ্যাঁ, তাহলে যেটা সেটা হচ্ছে যে আপনি দিবেন না। সেটা তো আরো কারণ আর কি, যে এটা তো আমরা বুঝছি। কারণ হচ্ছে এটা বুঝতে হবে যে আমরা আজকে 40 বছর ধরে মোটামুটি ভাবে
একটা প্রসেসকে চালু করতে পারি নাই, যেটা উচিত ছিল। প্রতিটা সরকারেরই উচিত ছিল বিচার করা, প্রতিটা সরকারের। এবং কি কারণ কোন কারণ এখন যখন দেখা যাচ্ছে যে আইনি উপদেষ্টাদের পরামর্শ, কিন্তু পরামর্শটা কি সেটা আমরা জানি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন যখন চাইছে যে আমাকে ফেরত করা লিখছে, আমি ফেরত গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং আমি সরকারের বিরুদ্ধে যাই, এরকম নানা রকম তাকে বলি যে তাদের অর্গানাইজ ব্যাপারটা প্রত্যেকটা জিনিস আরো ক্ষেত্রে ঘুরে আসবে। তার কোনো পরে এদের কারণে বিভিন্ন জায়গায় এই জিনিসটা বাধাগ্রস্ত। আমরা আপনাকে চিহ্নিত করতে যেমন এই সরকারের সময় গণমাধ্যমের ছাত্র বিভিন্ন আপনি বিএনপি একজন নেতা পার্টি করে এই যে প্রকৃতিকে বাড়ালে আমরা যারা ভলান্টিয়ার আছে সরকার অংশ আমাদের কি করণীয় আমরা এই জায়গাগুলো একটা হচ্ছে, যেমন আমরা যদি এটাকে উদাহরণ হিসেবে নিই, আমরা খবর পেলাম যে গোলাম আজমকে ভিসা দেওয়া হচ্ছে, ইউকের ভিসা দেওয়া হবে। এই যে আমাদের যে মানে করা হচ্ছে, যেন এটা সরকার জানে, এবং দেখা যাচ্ছে কি যে সরকারের একটা অংশ, আমার কাছে যে ইনফরমেশন এসছে সেখানে দেখা যাচ্ছে কি যে তারা ধারণা করেছিল যে পাসপোর্টটা তাদের হাতে আছে, আসলে দেখা যাচ্ছে কি যে তাদের হাতে নেই। তার মানে হচ্ছে যে গভর্নমেন্টের একটা অফিস, জানি না যে আরেকটা কি কাজ হয়ে যাচ্ছে আর কি, সেটা বোঝা যাচ্ছে। হলো ধরে নিলাম আর কি যে এত বড় সরকার এগুলো নাও জানতে পারে। চেষ্টা করা হচ্ছে ইউকে গভর্নমেন্ট এবং যেখানে যেখানে তাদের মানে ব্যাপার স্যাপার আছে সেখানে কি করে ভেরি কুইকলি একটা দোষিয়ে তৈরি করে দেওয়া যায়, কিভাবে আইটি থেকে এভাবে ইনভলভ করানো যায়। কাজেই আমরা যদি খবরটা পাওয়া যাচ্ছে, আমাদের কাজ হলো এইগুলা, যে আমরা আসলে তো সরকার না। আমরা যেটা করতে পারি সেটা হলো, যেটা অ্যাক্টিভিস্টরা করে, যতটুকু সম্ভব যেখানে যেখানে যে কাজটা করা যায় সেটা করতে হবে, এবং আমাদেরকে খুব কুইকলি রিয়াক্ট করতে হতে পারে, এবং সেটা চেষ্টা করা হচ্ছে। সেটা এর আগেও হয়েছে, নিজামী ছিল ইউকেতে, হ্যাঁ, তখন তাকে চেষ্টা করা হচ্ছে যে ওইখানকার আইন দিয়ে কি করে আটকানো যায়। এবং যখন নোটিশ দেওয়া হয়ে গেছে, দেখা যায় কি যে একদম মানে সেকেন্ডসের ভিতরে নিজামী দেশ থেকে চলে আসলো। তো এটা তো মানে এর বেশি তো আসলে আমাদের পক্ষে করার খুব একটা কিছু থাকে না। এখানে কি অ্যাক্টিভিজমের কোনো স্কোপ আছে? ডেফিনেটলি এবং প্রত্যেকটা আমরা লন্ডনে যেটা দেখেছি, লন্ডনে যেমন আমরা যদি একটা সভা সুন্দর করে দেওয়ার জন্য নয়, আমাদের কর্মীরা একটা বড় রোল প্লে করল, সেটা হচ্ছে একটা রাস্তা। হ্যাঁ, সেটা হচ্ছে একটা রাস্তা, কিন্তু বেস্ট হচ্ছে কি যে আমরা যদি আগাম খবর পেতে পারি, তারপর হচ্ছে যে সেই অনুপাতে যদি আমরা স্ট্র্যাটেজিটা খুব কুইকলি সেট করে নিতে পারি। এখন একটা ছোট্ট স্ট্র্যাটেজি ফোরাম আমাদের আছে, যার মাধ্যমে আমরা কিছু কিছু ভাবে পারি, অল্প অল্প করে পারি। তারপরে হচ্ছে যে যদি আমরা রাইট কন্ট্যাক্ট যদি সবচেয়ে এস্টাবলিশ করে রাখতে পারি, বা আমরা যদি অ্যান্টিসিপেট করতে পারি যে কি কি হতে পারে। এই মুহূর্তে যে জিনিসটা বেশি হতে পারে সেটা হচ্ছে যে সব যারা আছে তারা হয়তো দেশ ছেড়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা, আমরা তো রাখতে পারবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে লিগেলি যতটুকু সম্ভব যেখানে জানানো দরকার, যেখানে লবি করা দরকার, যেখানে যা যা জানিয়ে রাখা দরকার। তারপরেও আপনি তো আসলে ইউকে গভর্নমেন্টের একটা পলিসি থাকতে পারে, যেমন ইউকে গভর্নমেন্ট এখনো পর্যন্ত আমার আজকে মনে করে যে একটা লেজিটিমেট পলিটিক্যাল ফোর্স এবং যারা ডেমোক্রেটিক ফোর্স, এটা ইউকে গভর্নমেন্টের স্টিল পলিসি।
এবং ফলে তারা জামাতের সাথে খুব কমফোর্টেবল, তারা কিন্তু মানে এবং এটা লার্জ এক্সটেন্ট ইউএস মনে করে। তো সেখানে আমাদের যারা ইউএস অ্যাক্টিভিস্ট আছে তারাও কিন্তু চেষ্টা করেছে যে জামাত এবং সন্ত্রাসের সাথে লিঙ্ক করার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু সামহাও ইউএস গভর্নমেন্টের কানে এখনো পর্যন্ত ঢুকছে না বা ঢোকানো যাচ্ছে না। হ্যাঁ, তো সেটা তো এই চেষ্টাটা করেই যেতে হবে, কাজে এই অ্যাক্টিভিস্ট আরেকটা অ্যাক্টিভিস্টকে অ্যাক্টিভিজমটা ছাড়া যাবে না, বিকজ দে বিলিভ ইন এ কজ, এবং সেই কজটাকে চেষ্টা করতে হবে মানে যতটুকু সম্ভব যেখানে যেভাবে হোক না কেন চেষ্টা করা। তো সেটা চেষ্টা করা হচ্ছে, যেমন ইউকে মানে পুরো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফর্মটাকে চেক করা হয়েছে, যে দেখা যায় কি যে সেখানে ডেফিনেটলি প্রভিশন আছে, এবং এটা ডেফিনেটলি শিওর যে যদি গোলাম আজম তার অ্যাপ্লিকেশনে যদি ভুল বা মিথ্যা তথ্য না দেয় তাহলে কিন্তু তার ভিসা পাওয়ার কথা না। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যেটা সেটা হলো যে যদি সে ভিসা পেয়ে থাকে তাহলে তার ভেতরে কিছু মিথ্যা তথ্য দিয়েছে। যেমন একটা যুদ্ধপরাধ যদি আমেরিকাতে ঢুকতে চায় তাহলে তাকে মিথ্যা তথ্য দিয়েই ঢুকতে হবে, কারণ ইউএস যখন আপনি ঢুকছেন তখন যে ফর্মটা ফিল আপ করছেন সেখানে কিন্তু এই ধরনের প্রভিশনকে আপনি নো বলে ঢুকতেছেন, যে আপনি মানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইম এগুলো করেন না। বেশিরভাগই মানুষ আসলে খেয়াল করে না, কিন্তু আপনি একটা ডিক্লারেশন দিয়ে ঢুকছেন। সেই অনুপাতে কিন্তু তার মানে হচ্ছে কিন্তু ইমিগ্রেশনকে যদি আপনি একটা শব্দ মিথ্যা তথ্য দেন তাহলে আপনি কিন্তু তার এগেইনস্টে আপনার এগেইনস্টে ব্যবস্থা নিয়ে যেতে পারেন। ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক ধরনের আমি পাঁচজন মানে টপ গভর্নমেন্ট তাদের কথা বলতে হবে, তাদেরকে আমরা পার্সোনালি বলেছি যে আমাদের একটা চিঠি দরকার, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে অফিসিয়াল সে শুধু ন বলে থাকে কোন সমস্যা নেই, কারণ তাকে এখন আপনি কোথাও এক্সকিউজ করেন নাই, এবং গভর্নমেন্ট এখনো বলে না যে তাকে আমি এক্সকিউজ করবো বা তার বিরুদ্ধে তদন্ত। তো এই জায়গায় এই গ্রাউন্ডগুলো নিয়ে আমরা কাজ করেছি, গণমাধ্যমকে আটকানোর জন্য এক ধরনের ব্যাপক চেষ্টা আমাদের এই জায়গায় প্রশ্ন করে আমরা বসা আসলে এখানে আবার লিগাল ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা আছে, যে আপনার অভিযোগ মানে কি যে এটা কি একেবারে ফর্মালি ইনস্টিটিউটেড এস্টাবলিশড কোর্টের মাধ্যমে আপনাকে অভিযুক্ত হলে অভিযোগ হয়, নাকি দেখা যায় কি যে আপনার ভিতরে হোয়াইট ইনফরমেশন আছে, পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন আছে, এবং ধারণা করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে আপনার যে অ্যাক্টিভিজম যেটা আছে সেটা দ্যাট মাইট কনস্টিটিউট ইন্টারন্যাশনাল ক্রাইম। এখন ইউকে গভর্নমেন্ট কিন্তু যদি খুব স্ট্রিক্ট লিগাল ইন্টারপ্রিটেশনে আছে বা টেকনিক্যাল লিগাল ইন্টারপ্রিটেশন আছে, সে কিন্তু এটাকে করতে পারে যে না আমি জানতে চাই যে কোর্টে কোনো আছে কিনা, ইয়েস আর নো, তাহলে দিলাম তাকে আমি। এটা কিন্তু আসলে সে ইউজ করতে পারে, বিকজ তার কনসেপ্ট হচ্ছে মোর পলিটিক্যাল রাদার দ্যান লিগাল। অথবা দেখা যাবে কি যে আমি একটা ছোট্ট ট্রাফিক অফেন্স করতেছি, সেটার জন্য দেখা যাবে কি যে আমেরিকানরা আপনার যে ভিসা ফর্ম এখন নাকি যেটা করা হয়েছে সেখানে আপনার মানে ছোট থেকে ছোট মানে আপনি ছোট্ট ট্রাফিক অফেন্স করছেন, সেটাও আপনাকে ইউএস সাপোজ টু ডিক্লেয়ার। তার মানে হচ্ছে কি যে আমি জেনোসাইডের অভিযোগ আমার বিরুদ্ধে থাকবে, কিন্তু সেটা কিছু না। আবার দেখা যাবে কি যে আমি একটা ট্রাফিক রুলস ভায়োলেট করে টিকিট খেয়েছি, এখানে এইটা আমার এগেইনস্টে ব্যবহার করা হবে ইমিগ্রেশন রুলের সম্পর্কে। এখানে পলিটিক্সটা কাজ করছে, এটাও আপনাদের কিন্তু এই মনে রাখতে হবে। প্লিজ একটা হচ্ছে যে পাবলিকলি অ্যাভেলেবল কিন্তু অনেক স্টেটমেন্ট আছে যেগুলো অন্য কেস যদি হতো তাহলে এটাকে ব্যবহার করা যেত, ঠিক আছে, কিন্তু অনেক উইটনেস স্টেটমেন্ট আছে যারা বলতেছে যে এই লোক নিজে আমি আমার এখানে গেছে এইখান থেকে এইটা করতে। তো আই উইটনেস আর্কাইভাল থাকছে, কাজে সব ধরনের এভিডেন্সই 73 অ্যাক্টের ভিতরে সব ধরনের এভিডেন্স ব্যবহার করা যাবে। ইভেন এই আইনটা কিন্তু আমার নর্মাল আইনের চাইতে আরো প্রগ্রেসিভ, কারণ এখানে আমরা ভিডিও এভিডেন্স, অডিও এভিডেন্স, আমি মানে আর্কাইভাল এভিডেন্স, সব এভিডেন্স আমি আইসিটিতে ব্যবহার করবো, কিন্তু আমার নর্মাল ক্রিমিনাল কোর্টে আপনি কিন্তু এখনো পর্যন্ত ভিডিও এভিডেন্সটা ঢুকানো খুব কঠিন। মানে বিডিআর এর কোর্টে ভিডিও এভিডেন্স ইউজ করা হচ্ছে, কিন্তু আপনার নর্মাল যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে, যে কোর্ট গুলো আছে মানে ট্রায়াল কোর্ট যেগুলো আছে
সেখানে ভিডিও এভিডেন্স ইন্ট্রোডিউস করা কিন্তু খুব কঠিন ব্যাপার। মানে এখনো পর্যন্ত আমাদের লয়ে এটাকে এভিডেন্স আইনটাকে যথেষ্ট মানে করা হয়নি, আপডেটেড করা হয়নি, যেটাতে আমরা ভিডিও এভিডেন্স ইউজ করতে পারবো। তো এই আইনে কিন্তু বলা আছে এভিডেন্স, আমরা সব ধরনের এভিডেন্স এই কোর্ট কিন্তু ব্যবহার করতে পারবে আর কি। এখন আমাদের হাতে এভিডেন্স থাকলেও তারা এভিডেন্স করছে না, এটা তো এই আইসিটির হাতে থাকতে হবে। কাজে আরেকটা যেটা রিকোয়েস্ট আপনাদের করা যেতে পারে, যদি আপনাদের হাতে এমন কোন ইনফরমেশন থাকে, এমন কোন মানুষ থাকে যে মনে করেন যে সে একটা উইটনেস হতে পারে বা তাদের কাছে এমন কোন ইনফরমেশন আছে, সেটা কিন্তু সামহাও আপনাদের চেষ্টা করতে হবে। মানে দরজা করে যদি বন্ধও পান, আপনারা করবেন কি যে টক করে নক করে বলবেন যে আমার কাছে কিছু এভিডেন্স আছে, মানে এটা কি তোমরা কনসিডার করতে পারবে? কারণ আমি খুবই সারপ্রাইজ হব না যে দরজা যদি আপনারা বন্ধ পান আর কি। মানে মুক্তিযুদ্ধের কি ন্যাশনাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো তারা ইজিলি মানে অ্যাক্সেস করতে পারে না, এবং তাদের অব্লিগেশন আছে মানে অ্যাক্সেস করা। আমি যতদূর জানি যে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, হ্যাঁ তাদের নিয়মিত রাখেন জাতীয়ঘরের সাথে। এটা আসলে আমাদের সবারই তো দায়িত্ব হচ্ছে, এটা হলো নিজের দায়িত্ব একেবারে, যে ভাই আমার কাছে আছেন আপনারা, প্লিজ কাম এন্ড হ্যাভ এ লুক এট ইট। হ্যাঁ, এটা তো আমাদের নিজেদেরকে বলতে হবে আসলে। গুড, ভেরি গুড। কারণ আমরা এই জন্য আমরা মনে করি না যে সেটা হচ্ছে যে এখনো হতাশ হওয়ার কোনো কারণ আছে আর কি। হ্যাঁ, ভেরি গুড। একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো ঠিক আসলে এখনকার রাজনীতি বা ঘটনা প্রবাহ এটা নিয়েই মূলত আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় যে আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে বা আমরা যারা ভলেন্টিয়ার বা আমরা যারা এটা নিয়ে কাজ করতে চাই বা ভবিষ্যতে আমরা যাদের আরো লোকজনকে এটার সঙ্গে যুক্ত করতে চাই, তাদের কাছে অনেকগুলো জিনিস একটু পরিষ্কার হওয়া দরকার। আপনাকে যেহেতু আমরা পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে মানে বারবার আমাদের যে প্রশ্নটার মুখোমুখি হতে হয় যে আমাদের 73 যে আইন, সেটা আন্তর্জাতিক আইনের সাথে, যেটা আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতেও একজন এক্সপার্ট, এটার সঙ্গে কি বলা যায় কতটা ইয়ে করে, আপনার এটা কতটা ম্যাচ করে, বা এটা আমাদের জানা বোঝার জন্য আর কি, বা এটা কোনো সাংঘর্ষিক জায়গা আছে কিনা বা বড় কোনো বিরোধের জায়গা আছে কিনা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে কথাগুলো বারবার আসছে এবং আমাদেরকে প্রায়ই এটা মুখোমুখি হতে হয়, প্রতিদিনই আমাদেরকে বিদেশিরা মানে কি বলে আমাদেরকে সবক দেয় বা ইয়ে দেয় যে এটা নদী এগুলো সর্বশেষ, বা মরিয়াদিও দিচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে বিচার করতে হবে। মানে আমরা এই জায়গাগুলো, লিগাল জায়গাগুলো আপনার কাছ থেকে একটু মনে যাবে, আমাদের জায়গাটা পরিষ্কার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা আসলে কিভাবে বলা যাবে? ফার্স্ট হচ্ছে যে আমরা যেটা ভুল করেছি আসলে আমার মনে হচ্ছে এখন, এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে, এটাকে যদি আমি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তখন না বলে আমি যদি শুধু এটাকে জেনোসাইড, ওয়ার ক্রাইমস, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইমস এগেইনস্ট পিস অ্যাক্ট অফ 1973 বলতাম, তাহলে কিন্তু আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত আর কি, এখন মনে হইতেছে আর কি। আসলে আমার অ্যাক্টের আগে শুধুমাত্র বা আবার টাইটেলের আগে ইন্টারন্যাশনাল লেখা আছে, এর ভেতরে কিন্তু আর কোথাও ইন্টারন্যাশনাল লেখা নেই, ওই একবারই আমরা ইন্টারন্যাশনাল লিখছি আর কি, যে টাইটেলে আর কি। ইন্টারন্যাশনাল লেখা আছে দেখেই এটা ইন্টারন্যাশনাল ঘটনা, এটা কিন্তু না। ফার্স্ট জিনিস মনে রাখতে হবে, এই ঘটনাটা ঘটেছে আমার বাংলাদেশে। এই ঘটনাটার ভিকটিমরা মানে বৃহদাংশে বাংলাদেশে, অলমোস্ট অল ভিকটিমস আর বাংলাদেশে। এর যারা পার্টিসিপেটর বা এর যারা হেল্প করেছে তারা একই রকম গিলটি। এটা কিন্তু আপনারা আবার মনে রাখেন, সেটা হচ্ছে যারা যে গুলি করে আর যে বন্দুকটা আগায় দেয় কিন্তু একই সমভাবে দায়ী আমাদের দেশের সাধারণ আইনি আছে। তাহলে এর মধ্যে কোনো তফাৎ নাই যে আপনি জেনারেল ছিলেন আর আপনি ভিউটা করতেন, কিন্তু কোনো তফাৎ নাই এর ভিতরে, আপনি সহযোগিতা করেছেন। এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস বলা হয়েছে এটাকে, কারণ যে ক্রাইমস গুলো এর ভেতরে হয়েছে তখন যে ক্রাইমস গুলাকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এখনো এই আইনগুলাকে
ইন্টারন্যাশনাল ক্রাইমস বলা হয়, তার কারণ হচ্ছে যে এই ক্রাইমস গুলো যে দেশেই ঘটুক না কেন সারা পৃথিবী এ সম্পর্কে ওয়ারিড হয়ে যায়, কনসার্ন হয়ে যায়। এটা সে রুয়ান্ডাতে হতে পারে, এটা সে মানে বসনিয়াতে হতে পারে, এটা কি বলে সুদানে হতে পারে, যেখানেই হোক না কেন, ইভেন কেনিয়াতে যেটা হচ্ছে বা যেখানেই হোক না কেন পৃথিবীর, যখন দেখা যাচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষকে মারা হচ্ছে, সিভিলিয়ানদেরকে, আনআর্ম সিভিলিয়ান, ম্যান উইমেন ব্যাপকভাবে রেপ হচ্ছে, এটা আসলে মানে যে জাতিরই হোক না কেন, যে রঙেরই হোক না কেন, যে কন্টিনেন্টের হোক না কেন, সবাই কিন্তু গরিব হয়ে যায়। সেই জন্যই এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইম, বিকজ এটা হলো সবার কনসার্ন হচ্ছে। এখন এখানে আমার এখানে একটা মার্ডার হয়, এটা এক্সেপশনাল সার্কামস্টেন্সে ইন্টারন্যাশনাল ইভেন্ট হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে এটা কিন্তু ইগনোর হতে আছে। সারা পৃথিবীতে তো বহুত মার্ডার ইভেন্ট আছে, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা বেশি বদার করি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বদার করি এবং এইসব ক্ষেত্রে আমরা বদার করি, সেজন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস বলা হয়। এবং ঠিক সেই জন্যই এখানে এই টাইটেলের আগে আমার এই অ্যাক্টের টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট। আর ইন্টারন্যাশনাল ক্রাইমস বললেই যে এটাকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে দিক করতে হবে তারও কোনো কথা নেই। প্রথম দিকে কিন্তু এই ধরনেরই কথাবার্তা হচ্ছিল যে আমরা কি ওইখান থেকে কোর্ট ভাড়া করে নিয়ে আসবো নাকি না ভাড়া করে আমরা ওই কোর্টে গিয়ে যাবো আর কি। এটার কোনো ভিত্তি নেই আসলে, এটা প্রয়োজন নেই। কারণ বললাম যে আমার এখানে ভিকটিম, উইটনেস, আপনার যা কিছু আছে সব এটা আমার মাটিতে হচ্ছে, এটা হলো একটা দিক। সেকেন্ড হচ্ছে যে আন্তর্জাতিক আইনে এটা আমার অবলিগেশন, এটা হচ্ছে অবলিগেশন অফ দ্য স্টেট, সে তার দেশের টেরিটরিতে বা তার দেশের ন্যাশনালদের দ্বারা যদি কোনো এই ধরনের অপরাধ হয় বিচার করার দায়িত্ব তার। এটা একদম ক্লিয়ার। ফার্স্ট হলো যে তারা বিচার করবে। পরবর্তীকালে আইসিসি তখন কেন এসেছে? আইসিসি এসেছে যখন দেখা যায় কি যে এই ধরনের বড় বড় ঘটনাগুলো বা অপরাধগুলো ঘটছে, কিন্তু রাষ্ট্ররা বিচার করতে চাচ্ছে না অথবা তারা করতে পারছে না, ফলে এই অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে স্বাধীন হয়ে। সেটাকে বন্ধ করার জন্যই আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে ইভেন্টুয়ালি আসছে, যে রাষ্ট্ররা যখন পারতেছে না, এদের মানে তাদের এবিলিটি নাই, যে রাষ্ট্রের প্রধান সরকারের কন্ট্রোলে দেয় পুরো দেশের উপর, দেখা যাচ্ছে কি যে অথবা যে অপরাধটা করতে চাইলেই ক্ষমতার মধ্যে বসে রয়েছে তাকে কে বিচার করবে। সে ধরনের প্রেক্ষিতে আপনার এই ইন্টারন্যাশনাল এই একটা প্রসেস চালু করা হয়েছে, কেন কোন অবস্থাতে ইম্পিউনিটি যেন না হয়, অর্থাৎ বিচার বা দণ্ডহীন পরিবেশ যেন পৃথিবীতে বজায় না করে এবং একটা আইনের শাসন যেন সারা পৃথিবীতে থাকে। এখন এখানে আমাদের কিন্তু সেটাই হচ্ছে, আমরা আমাদের ভিক্টিমদের, আমাদের সাক্ষীদের দিয়ে আমাদের মাটিতে হওয়া অপরাধ আমাদের ন্যাশনালরা যারা করেছে আমরা তাদের বিচার করছি। কারণ একটা প্রশ্ন আসবে যে পাকিস্তানিদের আমরা কেন বিচার করছি না, কি যে সেটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে। আইনে কিন্তু বলতেছে যে আমরা কিন্তু আইনে কিন্তু কোথাও বলা যায় যে বাংলাদেশিদের বিচার করতেছি আমি। অল ন্যাশনাল কথা লেখা আছে, যে দেশেরই নাগরিক হোক না কেন, শুধু পাকিস্তান কেন, যে দেশেরই নাগরিক হোক না কেন এই আইনে বিচার করা যাবে। এখন হলো যে বিচার করা যাবে আর আমি বিচার করবো, এটা কিন্তু দুইটা আলাদা ব্যাপার। বিচার করতে গেলেও তো আমাকে তাকে দিতে হবে যত আমার হাতের কাছে। হ্যাঁ, তো আমি কি আমার দেশের নাগরিক যারা অপরাধী তাকে বিচার না করে আমি কি আরেক দেশের নাগরিক যার অর্ধেকটা মরে গেছে আর বাকি অর্ধেকটা এখন কোথাও মানে আছে গতিবের কোথাও, তার পিছনে আমি আমার সমস্ত এনার্জি এবং মানে রিসোর্সেস স্পেন্ড করবো, নাকি আমার ঘরে যারা আমার হাতের কাছে আছে, চোখের সামনে আছে, তাদের আগে বিচার করবো? স্বাভাবিকভাবে আমি আমার জুরিসডিকশনের ভিতরে যারা আছে তাদের বিচার করতে হবে। এখানে আমরা পাকিস্তানিদের বিচার করব না, এটা কিন্তু ঠিক না। আইন অনুযায়ী পাকিস্তান কেন সব দেশের নাগরিককে বিচার করা যাবে, কিন্তু আমরা ফর অবভিয়াস রিজন এটা আমরা তাদের করতে পারতেছি না। আগে তো আমরা বিচার করি, তখন পাকিস্তানিরা বলবে আগে তোমাদেরটা বিচার করো তারপরে আমাদেরটা করবে আর কি। তো এখানে কিন্তু আমরা করতেছি না, এটা ঠিক না, কিন্তু আমরা এটা করতে পারতেছি না। বুঝুন যে ফিউচারে কি হবে, বাট আমরা ধরে নিতে যেটা সেটা হলো যে বিচারটা করা খুব কঠিন হয়ে যাবে, মানে পাকিস্তানিদের বিচার করা, তখন তাদের আমরা ধরে আনতে পারবো না। আপনারা দেখেন যে এখনই আমাদের দেশের লোকেরা যখন একটা অপরাধ হয়, যখন তারা ভারতে চলে যায় বা পৃথিবীর অন্য কোনো দেশে চলে যায়, বা ইভেন বঙ্গবন্ধুর মার্ডারের পিছিয়ে বলতে যারা দেখা গেছে যে অপরাধীরা আরেক দেশে লুকিয়ে গেছে, আমরা কিন্তু তাদেরকে ধরে আনতে পারতেছি না। মানে যত সহজ মনে করা হয় যে আইনের মানে হাত একেবারে বহুত লম্বা, আইনের আসলে হাত লম্বা বা একটা লিমিট আছে লম্বা, মানে এটা সম্ভব হয় না। আবার আরো যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য অনেক দেশ আছে পৃথিবীতে, তারা ডেথ পেনাল্টিটাকে অ্যাবলিশ করে দিয়েছে এবং তারা ওই দেশে কখনোই পাঠাবে না যদি না
সেই বিষয়ে কোনো ডেথ পেনাল্টি থাকে। কাজেই খুব ডিফিকাল্ট হবে এই ধরনের কোনো, আমার এই আইনে ডেথ পেনাল্টি আছে। এখন ডেথ পেনাল্টি আমরা পক্ষে না বিপক্ষে সেটা হলো সম্পূর্ণ অন্য আলোচনা, বাট আইনে ডেথ পেনাল্টি আছে, সেইটা দেখে